অধ্যাপক আলী রিয়াজকে মানুষ গালাগাল দিতে দেখি যে তারা একটা অনৈক্যের দলিল তৈরি করেছে ঐক্য প্রতিষ্ঠার নামে, কিন্তু এর প্রধান দায় কিন্তু অধ্যাপক ইউনূসকে নিতে হবে। কারণ হচ্ছে এই কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ নন, এই কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ইউনূস, অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কাকেই দায়িত্ব নিতে হবে? কারণ হচ্ছে তার এই কমিশনের প্রস্তাবনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতারণার অভিযোগটা একেবারে ভিত্তিহীন, আপনি এটা বলতে পারবেন না। কেননা যেই সব রাজনৈতিক দলগুলো কিছু কিছু ব্যাপারে তাদের মত মিলছে না বলে অন্যদের সঙ্গে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা যে কোনো পার্টি দিতে পারে। সবাই সব কিছু যদি একমত হতো তাহলে একটা দেশের মধ্যে বিভিন্ন পার্টি থাকতো না। এখন একটা পার্টিকে অন্য পার্টির রাজনীতি করতে হবে, কিংবা একটা পার্টি বড় বলে তার নির্বাচনটা একটু বেশি দরকার বলে, তার দরকার এই কারণে যে সে মনে করে ক্ষমতায় যাবে, অন্যরা তাদের রাজনীতি তাদের উপর চাপিয়ে দিবে, এটা তো হতে পারে না। ফলে বিএনপির যখন আপত্তি করা শুরু করলো, দেখা গেল যে জনগণের সামনে যে দলিলটা যাবে সেইটার মধ্যে তার নোট অফ ডিসেন্ট ছাড়া একটা রূপরেখা, একটা রোড ম্যাপ উপস্থাপন করলেন। এটা তো এক ধরনের প্রতারণাপূর্ণ কাজ। এবং অন্যান্য দল বলছে যে নোট অফ ডিসেন্ট যদি না থাকে, অন্য দলগুলোরও যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে তাদেরটাও থাকবে না, তাহলে বিএনপির কেন আপত্তি, সেই প্রশ্নটাও সামনে আসছে। বিএনপির সম্ভবত, এটা আমি বিএনপি উত্তর দিতে পারবে, সম্ভবত বিএনপির আপত্তি এই কারণে যে অন্যরা আপাতত ক্ষমতায় যাচ্ছে না, সুতরাং তারা এইটা নিয়ে আরও অনেক দিন জনগণের কাছে গিয়ে তাদের মতামত আপনার প্রচার এবং প্রসার ঘটাতে পারবে। বিএনপিকে যেহেতু ক্ষমতায় যাবে বলে তারা মনে করে, ফলে তারা যে জেন্টলম্যানস এগ্রিমেন্ট করেছে সেটা বাস্তবায়ন করবার ক্ষেত্রে তার একটা দায় আছে। ফলে সে আজকে যেটা তারা নিজেরা মানে না, সেইটা ঐক্যের খাতিরে সম্মতি জানিয়ে পরের দিন ক্ষমতায় গিয়ে এগুলো যদি অবজ্ঞা করে, তখন তার বিরুদ্ধে যে অভিযোগ উঠবে, উল্টো প্রতারণার অভিযোগটা তাদের বিরুদ্ধে। নোট অফ ডিসেন্ট এই সুপারিশমালায় থাকা এবং না থাকা নিয়ে আপনি কি মনে করেন যে না রাখার পেছনে যে যুক্তিটা, সেটাকে আপনি কি? ধন্যবাদ। এটা আমি ইতিমধ্যেই বলেছি যে নোট অফ ডিসেন্ট না থাকার অর্থ হচ্ছে যেই দলিলটা জনগণের কাছে যাবে, যেটার মধ্যে হ্যাঁ কিংবা না বলবে, সেটার মধ্যে ওই জনগণের কাছে দলিল হিসেবে জানা হলো না যে এখানে কারোর আপত্তি ছিল বা অনাপত্তি ছিল। তো এটা যখন পাশ হয়ে আসবে, যদি পাশ হয়ে আসে, তারপরে যখন সংবিধানের সংস্কারমূলক কিছু আইন প্রণয়ন করা হয়, সেখানে তার যে নোট অফ ডিসেন্ট ছিল যেগুলো, সেগুলো তো তারা এড়িয়ে যাবে। কিন্তু সেটা যদি মানুষকে না জানানো হয় তো মানুষের সঙ্গে প্রতারণা করা হয়, সে নৈতিকভাবে আটকে পড়ে। তো এটা একটা নৈতিক সমস্যা তার আছে। দ্বিতীয়ত, এখানে একটা খুব জরুরি প্রশ্ন আলাপ হওয়া দরকার। সেটা হচ্ছে যে সংবিধান প্রণয়নের ব্যাপারে হোক, সংশোধনের ব্যাপারে হোক, কিংবা সংস্কার সাধনের ব্যাপারে হোক, সেটা যখন জনগণের কাছে যায় গণভোটের জন্য, এই হ্যাঁ কিংবা না, এইটা কিন্তু একটা আচার আনুষ্ঠানিক ব্যাপার মাত্র নয়। এটা প্রায় 20 পাতার মতো একটা দলিল। এই দলিলে এটার নিয়ম হচ্ছে জনগণের ইনফর্মড ওপিনিয়ন সংগ্রহ করা। তার অর্থ কি? অন্তত 3-6 মাস ধরে রাষ্ট্রের সকল মাধ্যম, এমনকি ব্যক্তি খাতে যত গণমাধ্যম আছে, তাদের মাধ্যমে জনগণকে পরিষ্কারভাবে জানানো যে যেই সংশোধনগুলি করা হচ্ছে তার মূল এর আগে কি ছিল এবং কেন সেটা তার স্বার্থের পরিপন্থী, নতুন যেগুলো যুক্ত করা হয়েছে কেন তো এটা তার স্বার্থের পক্ষে, কোনটা কেন করা হলো এবং দেশের কী কী উপকার হবে, প্রতিটা বিষয়ে জনগণকে 6 মাস ধরে এই দলিলপত্রগুলির মধ্যে কি আছে এবং কেন আছে সেইটা পরিষ্কারভাবে জনগণের মতকে সচেতন করবার পরেই কেবল একটা গণভোট হতে পারে। আর তা না হলে এইটা কেবলমাত্র একটা আনুষ্ঠানিকতা মাত্র, এক ধরনের আমি প্রেসিডেন্ট আছি কি প্রেসিডেন্ট নাই, এইরকম করে যেমন গণভোট হয়েছিল এক সময়, সেই রকম একটা অর্থহীন গণভোট। বাট সেটা এক অর্থহীন নয়, তার মধ্যে দুর্নীতি হয়েছে, রিগিং হয়েছে, সেটা আলোচনা। তো তো একটাই মাত্র প্রশ্ন ছিল, এই ব্যক্তিটাকে আপনি প্রেসিডেন্ট হিসেবে চান কি চান না। এইখানে তো ব্যাপারটা তা নয়। 20 পাতা ধরে নানান ধরনের পরিবর্তন সাধন করা হচ্ছে, সেগুলি উপকারিতা অপকারিতা কি এইটা না জেনে একজন ভোটার, সে একজন যে সার্বভৌমত্বের কম্পোনেন্ট, সে কেন এটার মধ্যে হ্যাঁ না বলবে? এটা তো রাষ্ট্রের দিক থেকে আর একটা প্রতারণামূলক কাজ। ঠিক এই কথাটাই বোধহয় বলতে চেয়েছেন ডক্টর স্বাধীন মালিক। আমরা শুনলাম যে তিনি বলেছেন যে বাংলাদেশের ভোটারের 20%-এরও সেই যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা বা বোঝার মতো সক্ষমতা নেই যে আসলে এই জুলাই সনদে কি কি আছে সেটা ডিটেইল না জেনেই
তাহলে মানুষ কিভাবে ভোট অনেকে দেবে? হয়তো পড়তে জানেন না, কিন্তু সাধারণ মানুষ বোঝেন না, এই ধরনের চিন্তা আমি করি না। 100% লোকই তাকে বোঝালে বুঝবে, এবং রাষ্ট্রের কর্তব্য হচ্ছে এটা গণভোটে পাঠানোর আগে তাকে 3 মাস 4 মাস 5 মাস যাই লাগে পরিপূর্ণভাবে প্রতিটা প্রভিশন কেন বদলানো হলো, আগেরটা কেন খারাপ ছিল, নতুনটা কেন ভালো, এগুলোকে পরিষ্কারভাবে জনগণকে বলতে হবে। মানুষকে বললে বুঝবে না এটা আমি মনে করি না, এবং সেটা বলার পরেই যদি এটা অনুষ্ঠিত হয় তাহলে একটা সহি পদ্ধতিতে এটা করা হলো। সেটা না করা হলে এটা জনগণের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনের দিক থেকে আরেক ধরনের নতুন প্রতারণা হবে। এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো এটা কেবলমাত্র একটা রেটরিক আকারে হেনা করে তাদের আকাঙ্ক্ষা তরফে এটাকে একটা পিপলস অ্যাপ্রুভাল নিতে চাইছেন, তাদেরকেও আমি নতুনভাবে, যারা গণতান্ত্রিক না সহজাতভাবে, তাদের জন্য এটা মাথা ব্যথা নয়। এটা আমি জানি জামাত ইসলাম মানুষের সার্বভৌমত্বেই বিশ্বাস করে না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, কিন্তু এনসিপির যে সমস্ত তরুণরা, যদিও তারা এখনও পর্যন্ত একটা পার্টি ম্যানিফেস্টো ঘোষণা করেন নাই, ওনার কি রাইট উইং না লেফট উইং না সেন্ট্রিস্ট এটা বোঝা যাচ্ছে না, তবু যেহেতু গণতন্ত্রের কথা বলে, একটা বেনিফিট অফ ডাউট যদি আমরা দেই, তাহলে তাদের চিন্তা করা উচিত যে মানুষকে বোকা বানিয়ে তাদেরকে অন্ধকারে রেখে কিছু হ্যাঁ না বললে গ্রহণ করার মধ্যে, আদায় করার মধ্যে কোনো বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক সততা থাকে না।